আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো এই কোয়ারেন্টাইন টাইমে? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমরা আজকে আমাদের এই ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে পড়াশোনা করব। চ্যাপ্টার 8 ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে তোমাদের সিলেবাসের অন্যতম ইম্পর্ট্যান্ট টপিক। এইটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে, কারণ শুধুমাত্র পরীক্ষার জন্যই না, আমাদের লাইফেও এই জিনিসটা খুব বেশি কাজে লাগে। ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে আমাদের এমন একটা পোর্শন যেখানে আমরা সাধারণত আমাদের ক্যাপিটালটা কিভাবে ইনভেস্ট করব, কেমন করে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, এটা নিয়ে ডিসিশন নেব। আমরা আমাদের এই চ্যাপ্টারটার কি পয়েন্ট, ডেফিনেশন এবং পয়েন্টসগুলো আমরা ইংলিশে বলবো বা ডিসক্রাইব করব, এবং একই সাথে আমরা আমাদের যে ডেসক্রিপশনগুলো অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের এলাবোরেটিং পার্ট যেগুলো, সেই পার্টগুলো আমরা ইংলিশের বদলে বাংলায় পড়বো যাতে করে বুঝতে সহজ হয়। ওকে, সো চলো আমরা স্টার্ট করি ক্যাপিটাল বাজেটিং। সবার আগে আমাদেরকে জানতে হবে ক্যাপিটাল বাজেটিংয়ের কনসেপ্টটা কি, কেন আমরা ক্যাপিটাল বাজেটিং করে থাকি। তো যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, ক্যাপিটাল বাজেটিং হচ্ছে কাইন্ড অফ লং টার্ম ডিসিশন। যখন একটা অর্গানাইজেশন লং টার্মের জন্য কোনো ডিসিশন নেয় তখন আমাদের ক্যাপিটাল বাজেটিংয়ের প্রয়োজন হয়। তো দেখো এখানে কি বলছে, আ কোম্পানি জেনারেলি ইউজেস ক্যাপিটাল বাজেটিং concept to achieve the goal and the maximum use of its capital. Generally, investment can be segmented in two types. Number one, short-term investment, which is generally held up to 1 year, and number two, which is long-term financing, more than 5 years, and generally it can be 7 to 15 years, and sometimes it may be up to 20 years. যখন তুমি তোমার ক্যাপিটালকে অনেক বেশি সময়ের জন্য ইউজ করবা তখনই আমাদের ক্যাপিটাল বাজেটিংয়ের প্রয়োজনটা হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমাদের এই লং টার্ম ইনভেস্টমেন্টগুলো আসলে কি কি? একটা অর্গানাইজেশনের জন্য তুমি কোনো ল্যান্ড পারচেস করছো, তুমি তোমার এই অর্গানাইজেশনের জন্য কোনো মেশিন পারচেস করছো, তোমার অর্গানাইজেশনকে এক্সপ্যান্ড করছো, এই টাইপের ডিসিশনগুলো হচ্ছে তোমার লং টাইম ডিসিশন, অর্থাৎ যেটার রিটার্নটা আমি অনেক সময় ধরে পাবো সেটাই হচ্ছে লং টার্ম ডিসিশন। অ্যান্ড লং টার্ম ডিসিশনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে এই ক্যাপিটাল বাজেটিং কনসেপ্ট। আমরা এখন যাব হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিংয়ে। তোমাদের এই ক্যাপিটাল বাজেটিংয়ে আমি দুটো ডেফিনেশন দিয়েছি, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। নাম্বার 1টা হচ্ছে, ইন জেনারেল সেন্স দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন ইজ কল্ড ক্যাপিটাল বাজেটিং, বাট in brief we can say that when an entity invests its money to gain cash flow for a long period of time is called capital budgeting. Capital budgeting is the process of a business undertakes to evaluate potential major project or investment. Construction of a new plant or a big investment in an outside venture are example of projects that would be required capital budgeting before they are approved or rejected. এই ডেফিনেশন দুটোর মধ্যে তোমরা সেকেন্ড ডেফিনেশনটা পরীক্ষাতে দেওয়ার চেষ্টা করবা যদি কোয়েশ্চেনে আসে। দ্যাট মিনস 1 মার্কের জন্য যদি কোয়েশ্চেন আসে হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং, তোমরা ট্রাই করবা সেকেন্ড ডেফিনেশনটাই দিতে। ফার্স্ট ডেফিনেশনটা ওকে, বাট সেকেন্ডটা বেশি এলাবোরেটিং, ওখানে তোমাদের অ্যান্সারটা আরও ভালো করে দেওয়া আছে। এই জন্য চেষ্টা করবা সেকেন্ড ডেফিনেশনটাই দিতে। প্রথমটা দিলে আমি নাম্বার কাটবো না, তবে প্রথমটা থেকে সেকেন্ডটা বেটার। এছাড়াও তোমাদের ক্যাপিটাল বাজেটিংয়ের ক্ষেত্রে 1 নম্বরে যদি কোয়েশ্চেন আসে হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং, সেটা তো দিলে। যদি তোমাদের কোয়েশ্চেন এটা 2 মার্কের জন্য আসে, দ্যাট মিনস ডিসক্রাইব ক্যাপিটাল বাজেটিং, ইন দ্যাট সিচুয়েশন তোমরা এটার সাথে আরও কিছু জিনিস অ্যাড করবা। কী জিনিস অ্যাড করবা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা চলে আসছি নেক্সট স্লাইডে, যেখানে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং। ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং যখন আমরা 2 মার্কের জন্য কোনো কোয়েশ্চেন করব তখন এটা খুবই প্রয়োজন হবে, কারণ তোমাদের এই চ্যাপ্টার থেকে ওয়াই উই শুড ইউজ দ্য ক্যাপিটাল বাজেটিং প্রসেস অর মেথড, এই টাইপের কোয়েশ্চেন 2 মার্কের জন্য আসে। আমরা চলো আজকে দেখি ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং বলতে এখানে কি বোঝানো হচ্ছে। নাম্বার 1, টু অ্যাচিভ দ্য লং টার্ম গোল অফ আ কোম্পানি, অর্থাৎ আমি যদি একটা অর্গানাইজেশনের লং টার্মের জন্য কাজ করে থাকি বা লং টার্ম গোল নিয়ে কাজ করে থাকি তখন আমার ক্যাপিটাল বাজেটিংটা অনেক বেশি প্রয়োজন হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে লং টার্ম কীভাবে আমার ক্যাপিটাল বাজেটিংকে এফেক্ট করছে, অথবা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন কেমন করে লং টার্মের ক্ষেত্রে আমার অর্গানাইজেশন গোল ফিল আপে কাজ করছে। আমরা জানি একটা অর্গানাইজেশনের গোল হওয়া উচিত ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তাই না? এটা আমরা চ্যাপ্টার 1 ফার্স্ট পেপারে পড়েছি। যখন আমরা একটা অর্গানাইজেশনের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন নিয়ে কাজ করব তখনই আমাকে একটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে যে আমার অর্গানাইজেশনে অ্যাসেট ম্যানেজমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা। অর্থাৎ যদি আমার অ্যাসেটটা ঠিক মতো ঠিক জায়গায় পৌঁছয় তাহলেই কিন্তু আমি আসলে অ্যাসেটটাকে ইনক্রিজ করতে পারবো। আর আমার অ্যাসেট ঠিক মতো ঠিক জায়গায় পৌঁছচ্ছে কিনা
এটা কনফার্ম করে ক্যাপিটাল বাজেটিং, অর্থাৎ আমি যেখানে ইনভেস্ট করছি সেটা আমার ঠিকমতো রিটার্নটা আসছে কিনা এটাই কনফার্ম করছে আমাদের ক্যাপিটাল বাজেটিং। নাম্বার 2, লং টার্ম ইনভেস্টমেন্ট। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে একটা অর্গানাইজেশন যখন লং টার্মে ইনভেস্ট করে, অর্থাৎ কোনো মেশিনারিজ পারচেস করছে, বিজনেসকে এক্সপ্যান্ড করছে, নিউ কোনো প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে, ল্যান্ড পারচেস করছে, বিল্ডিং পারচেস করছে, বা নতুন কোনো বিল্ডিং তৈরি করছে, বা কোনো অর্গানাইজেশনে লং টার্মের জন্য ইনভেস্ট করছে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল বাজেটিংটা লাগে। কারণ এই ক্যাপিটাল বাজেটিং আমাদেরকে ডিসিশন দেয় যে আমি এখান থেকে টাকাটা যতটা পাবো সেটা আমার জন্য ওকে আছে নাকি না, অর্থাৎ আমার ইনভেস্টমেন্ট মেথড অনুযায়ী যেই টাকাটা আমার পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি নাকি না। নাম্বার 3, হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, তার রিজন হচ্ছে একটা অর্গানাইজেশন যখন ইনভেস্ট করে তখন লং টার্মের জন্য এটা হিউজ পরিমাণ ইনভেস্ট করে থাকে, কারণ এখানে রিটার্নের ব্যাপারটা আছে। শর্ট টার্মের জন্য কিন্তু অল্প টাকা ইনভেস্ট করে থাকে, কারণ শর্ট টার্মের জন্য আমার আসলে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিতে পারি, তুমি তোমার ডেইলি কনভেন্স, ডেইলি পকেট মানি হিসেবে বাবার কাছ থেকে কিন্তু খুব বেশি টাকা সাধারণত পাও না, কারণ আমাদের ডেইলি পকেট মানিতে খুব বেশি টাকা আসলে লাগে না। কিন্তু আমি তোমাদেরকে যদি এক্সাম্পল দিই, সাপোজ তুমি দেশের বাইরে পড়াশোনা করতে যাবা, বা তুমি তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য একটা ল্যাপটপ পারচেস করতে চাচ্ছ, তখন কিন্তু তুমি অল্প টাকা দিয়ে কাজ করতে পারবা না, তখন হিউজ পরিমাণ টাকার প্রয়োজন হবে। এই জন্যই আমাদের লং টার্ম বা ক্যাপিটাল বাজেটিংয়ের ক্ষেত্রে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের পরিমাণটা হিউজ থাকে। এখন আমরা আসি নাম্বার 4, ইট ডিসকভার্স অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস। একটা ক্যাপিটাল বাজেটিংয়ের ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ নিয়েও কিন্তু কাজ করতে হয়, আমাদের কতগুলো অল্টারনেটিভ আছে এবং কতগুলো আসলে কাজ করছে। জিনিসটা কেমন করে আসবে দেখো, আমরা যখন কোনো জায়গায় ইনভেস্ট করি তখন আমরা সেখান থেকে অন্যান্য অল্টারনেটিভগুলোও দেখে নিই যে আমার কাছে আসলে কতগুলো অল্টারনেটিভ আছে। আমরা যখন কাজ করি আমরা কিন্তু কখনোই একটা বা দুটো অর্গানাইজেশন নিয়ে কাজ করি না। মনে করে নাও আমি তোমাদেরকে আজকে কোয়েশ্চেন করলাম যে তোমার সামনে যতগুলো ব্যাংক আছে সেখান থেকে তুমি কোন ব্যাংকে ইনভেস্ট করতে চাও, তুমি কিন্তু ধাপ করে বলবা না যে ম্যাম আমাদের কলেজের পাশে আছে ব্র্যাক ব্যাংক, আমি ব্র্যাক ব্যাংকে ইনভেস্ট করব। ঠিক আছে, তুমি তখন জাজ করবা আমাদের কলেজের অ্যাকাউন্ট রাখে ট্রাস্ট ব্যাংক, আমি কি ট্রাস্ট ব্যাংকে যাব, নাকি আমি ব্র্যাক ব্যাংকে যাব, নাকি কলেজের আরও কাছে আছে রূপালী ব্যাংক, আমি ওখানে যাব। আমরা তিনটা ব্যাংকের কাছ থেকে ইনফরমেশন নেব যে কোন ব্যাংক আমাকে কত টাকার এগেনস্টে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে, আমার রিস্ক লেভেল কতখানি। আমি চিন্তা করে দেখলাম যে আমাদের কলেজের ঠিক পাশেই আছে রূপালী ব্যাংক, যারা গভর্নমেন্ট ব্যাংক হওয়ার কারণে আমাদের রিস্ক লেভেলটা অনেক কম। ওকে, দেখো আমরা এখানে তিনটা অর্গানাইজেশন নিয়ে কাজ করছি, তিনটারই কিন্তু ইনফরমেশন আমি নিচ্ছি, কোনটা আমাকে বেশি টাকা দেবে, কোনটার রিস্ক কম এবং কোনটার ক্ষেত্রে আমি সুবিধা পাচ্ছি। এই তিনটা জিনিস নিয়ে কাজ করার পরে আমি দেখব যেটা আমার জন্য সবচেয়ে ভালো হবে, আমি সেটাতে ইনভেস্ট করব। এটাই হচ্ছে ইট ডিসকভার্স অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, অর্থাৎ একটার সাথে আরেকটার কম্পেয়ার করে আমি বেস্ট অল্টারনেটিভটা আমার জন্য রেখে দেব। এটা আমার বেস্ট অল্টারনেটিভের জন্য ক্যাপিটাল বাজেটিং এই ডিসিশনটা আমাকে দেয় যে কোথায় ইনভেস্ট করলে ভালো, কোথায় ইনভেস্ট করা যাবে না। নাম্বার 5 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ব্যালেন্স বিটুইন লিকুইডিটি, প্রফিটেবিলিটি অ্যান্ড অ্যাসেট। এটা একটু খেয়াল করে শোনো, কারণ এখান থেকে তোমাদের 2 নম্বরের জন্য কোয়েশ্চেন আসতে পারে। এটা কিভাবে লিকুইডিটি, প্রফিটেবিলিটি এবং অ্যাসেটের মধ্যে ব্যালেন্স করে। দেখো আমরা যখন ক্যাপিটাল বাজেটিং নিয়ে কাজ করি তখন আমরা কয়েকটা এরিয়া নিয়ে কাজ করি। এরিয়া নাম্বার 1 হচ্ছে আমি আসলে কোথায় করছি, এরিয়া নাম্বার 2 কেন করছি, এরিয়া নাম্বার 3 কী পরিমাণ রিটার্ন পাচ্ছি এবং কত দিনের মধ্যে পাচ্ছি। ওকে, এবং যে টাকাটা পাচ্ছি সেটার বর্তমান মূল্য আসলে কত। এই যে জিনিসগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি তখন কিন্তু আমাদেরকে এটাও চিন্তা করতে হয় যে আমাদের অর্গানাইজেশনে যে লিকুইড মানি আছে এই লিকুইড মানিতে এফেক্ট করবে কি না, আমার প্রফিটের পরিমাণটা কত হবে, আমি ওখানে ইনভেস্ট করলে আমার রিটার্ন কত টাকা করে আসবে, আমার এই যে লং টার্ম ইনভেস্টমেন্ট এটা কিন্তু আমার কাইন্ড অফ অ্যাসেট, এই অ্যাসেটটাতে কীরকম এফেক্ট করবে, অর্থাৎ আমার অ্যাসেট কী পরিমাণ ইনক্রিজ করবে। এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয়। এই কারণে ক্যাপিটাল বাজেটিং এই তিনটার মধ্যে প্রপার ব্যালেন্স করে, কারণ তুমি যদি এই তিনটার মধ্যে প্রপার ব্যালেন্স না করো তাহলে তোমার বিজনেস ফল করতে পারে। ওকে, এই কারণে ক্যাপিটাল বাজেটিং তোমাদের এই তিনটার মধ্যে প্রপার ব্যালেন্স রেডি করে থাকে। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে এরিয়ার অ্যাপ্লিকেশন অফ ক্যাপিটাল বাজেটিং। কোনো কোনো বইতে এটা এরিয়া নামে থাকে, কোনো কোনো বইতে এটা অ্যাপ্লিকেশন নামে থাকে, এজন্য আমি দুটো দিয়ে দিয়েছি, তোমরা দুটোই পড়বা, কারণ কোনটা আমাদের জন্য আসতে পারে এটা আমরা জানি না।
এরিয়া অর অ্যাপ্লিকেশন অফ ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গায় ক্যাপিটাল বাজেটিং আমাদের আসলে প্রয়োজন হয়। ক্যাপিটাল বাজেটিং ক্যাপিটাল বাজেটিং প্রয়োজনের ক্ষেত্রে নাম্বার ওয়ানে আসে স্টার্টিং আ নিউ বিজনেস। যখন তুমি একটা নতুন বিজনেস স্টার্ট করবা তখন কিন্তু সেখানে একটা হিউজ ক্যাপিটালের প্রয়োজন হয়। এই টাকাটা আমি কেমন করে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, কিভাবে ইনভেস্ট করব, এইটা একটা বড় টাকার ব্যাপার এবং এখানে ডিসিশনটা একটু ওয়াইজলি নিতে হয়। এই কারণে স্টার্টিং আর নিউ বিজনেসের ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল বাজেটিং খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন মেনটেন করছে। নাম্বার টু, এক্সপ্যানশন অফ বিজনেস। এই জিনিসটা সেম অ্যাজ দ্য প্রিভিয়াস, লাইক এক্সপ্যানশন অফ বিজনেস ইজ দ্য কমন থিং। হাউ ইট ইজ কমন? বিকজ একটা অর্গানাইজেশন যখন নতুন করে একটা বিজনেসকে এক্সপ্যান্ড করে তখন কিন্তু এটা একটা নিউ বিজনেস স্টার্টের মতো করেই কাজ করতে হয়। নতুন করে মেবি ল্যান্ড পারচেস করা, বিল্ডিং পারচেস করা, মেশিনারিজ পারচেস করা, নতুন একটা সেগমেন্ট বসানো, এই জিনিসগুলো অনেকটা নতুন একটা বিজনেস স্টার্ট করার মতোই। দ্যাট ইজ ওয়াই এটাও একটা ইম্পর্টেন্ট পোর্শন অথবা এরিয়া অফ ক্যাপিটাল বাজেটিং। নাম্বার থ্রি, পারচেস অফ নিউ অ্যাসেট। এটা তোমাদেরকে আমি একটু আগে বলেছি, নিউ ল্যান্ড, নিউ বিল্ডিং, নিউ মেশিনারিজ যখন আমরা পারচেস করব এখানেও একটা হিউজ টাকার ব্যাপার থাকে। এই হিউজ টাকার কারণে আমাদেরকে ডিসিশনটা নিতে হয় খুব ওয়াইজলি। যেহেতু আমাদেরকে ওয়াইজলি ডিসিশনটা নিতে হয় এই কারণে আমাদের এইটার ক্ষেত্রে, সরি ফর দ্য ইন্টারাপশন, আমাদের এইটার ক্ষেত্রে ক্যাপিটাল বাজেটিংয়ের ডিসিশনটা নিতে হয় কারণ পারচেসিং আর নিউ অ্যাসেটটা একটা অর্গানাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে এইটা ফল করে বা এটা সিঙ্কিং ফান্ডে কনভার্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো টাকাটাই আমার ক্ষতির খাতায় চলে যাবে। তোমরা সিঙ্কিং ফান্ড কী জিনিস সেটা পড়েছো। নাম্বার ফোর হচ্ছে মডার্নাইজিং। মডার্নাইজিং হচ্ছে যখন একটা অর্গানাইজেশন আগের অবস্থা থেকে ভালো অবস্থাতে উত্তীর্ণ হয়। অর্থাৎ আগে আমি মনে করে না আমরা শাড়ি তৈরি করছি, শাড়ি তৈরির ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, বাংলাদেশে আগে তাঁতিরা হাতে বা হ্যান্ডলুম ইউজ করতো। সেইখান থেকে যখন তুমি একটা অর্গানাইজেশনকে মডার্ন করবা বা পাওয়ার লুম বলি আমরা, বা একদম মেশিনে চালানো কোনো লুম এটা চালানো হয়, সেক্ষেত্রে যেটা হয় আগের পুরো সিস্টেমকে ক্যান্সেল করে নতুন মেশিন আপলোড করা, সেই মেশিনের ব্যাপারে জানা, সেই মেশিনের ব্যাপারে আমাদের এমপ্লয়ীদেরকে ট্রেন করা, এই সকল জিনিস কাজ করে। সো মডার্নাইজিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট to take a decision about capital budgeting. And the last one is introduction of new product. একটা নতুন প্রোডাক্ট যখন মার্কেটে নিয়ে আসার ডিসিশন নেওয়া হয় তখন সেই অর্গানাইজেশনটাকে অনেক দিক দিয়ে চিন্তা করতে হয়। অর্থাৎ আমার এই প্রোডাক্টটা তৈরি করার জন্য নতুন কোন মেশিন লাগবে, সেই মেশিনটা ঠিকমতো কাজ করবে কি না, আমাদের সেই মেশিনে যখন কাজ করব তখন সেই মেশিন থেকে যে প্রোডাক্টটা আসবে সেটাতে আমাদের স্যালভেজ বা আমাদের ক্ষতির পরিমাণটা কম থাকবে কি না, বা স্ক্র্যাপড প্রোডাক্ট কম থাকবে কি না, সেই প্রোডাক্টটা মার্কেটে অ্যাপ্রুভ হবে কি না, এবং প্রোডাক্টটা অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে আমাদের কাস্টমারদের ফিডব্যাকটা কেমন হবে, এই সকল জিনিস আমাদেরকে চিন্তা করতে হয়। অর্থাৎ এটা একটা হিউজ পরিমাণ ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ব্যাপার বা ক্যাপিটাল এখানে ইনভলভ হয়ে থাকবে। এই সকল দিক চিন্তা করতে গেলে আমাদের এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। ওকে, আচ্ছা, আমরা এরিয়া অ্যান্ড অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করেছি। আশা করছি তোমাদের এখানে কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা জুম ক্লাসে জিনিসটা আরেকটু ক্লিয়ারলি আমাকে বলতে পারবে। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। আমাদের নেক্সট স্লাইড বলছে আমাদের প্রজেক্ট এবং ক্যাপিটাল রেশনিং নিয়ে। প্রজেক্টের ডেফিনেশনটা তোমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রজেক্ট তোমাদের প্রায় প্রতি বছর পরীক্ষাতে আসে। তিনটা ভাবে আসতে পারে, হোয়াট ইজ প্রজেক্ট, নাম্বার টু হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, অ্যান্ড নাম্বার থ্রি হোয়াট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। Generally, the definition of independent project and mutually exclusive project are seen in the questions. Sometimes the differentiation between the independent project and the mutually exclusive project are also seen in the question. Okay, so project টা কি? প্রজেক্টটা হচ্ছে generally project means the opportunity to invest. Okay, খুব সিম্পল অ্যান্সার। আমি যখন কোথাও ইনভেস্টের জন্য কোনো অপরচুনিটি দেখবো, দ্যাট ইজ কল্ড প্রজেক্ট। প্রজেক্টটাকে আমরা টু টাইপসে ডিভাইড করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট অ্যান্ড নাম্বার টু হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। সো নাম্বার ওয়ান, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট? The discussion of taking the project doesn't depend on any other project is called the independent project.
অর্থাৎ যখন কোনো প্রজেক্টে আমি ইনভেস্ট করব নাকি করব না এই ডিসিশনটা অন্য কোনো প্রজেক্টের উপরে বা অন্য কিছুর উপর ডিপেন্ড করবে না, তখন সেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। যেমন তোমাকে আমি বললাম যে তুমি তোমার বাসার কাছে সহজে একটা জায়গায় টাকা জমা রেখে আসো, তখন তোমার বাসার কাছে একদম কাছে যে ব্যাংক আছে তুমি সেখানে টাকা রেখে আসবা। এই ক্ষেত্রে অন্য কোনো ব্যাংকের ডিসিশন কিন্তু তোমাকে হেল্প করবে না এই ডিসিশনটা নিতে। ডিরেক্টলি তুমি দেখবা তোমার বাসার কাছে যে ব্যাংক আছে তুমি সেখানে টাকা রেখে আসলা। এই যে তুমি তোমার বাসার কাছের ব্যাংকে টাকা রেখে আসলা, দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টে আমার ইনভেস্ট করার ডিসিশনটা কোনো কিছুর উপরে বা অন্য কোনো প্রজেক্টের উপরে ডিপেন্ড করবে না। আমি জানি যে আমি একটা সিঙ্গল প্রজেক্টে ইনভেস্ট করব, এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। ডেফিনেশনটা খুব খেয়াল করে করবা, কারণ ডেফিনেশনটা 1 মার্কের জন্য আসে। ওকে, নাম্বার টু হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। এই জিনিসটা হচ্ছে যখন আমার একটা প্রজেক্টে ইনভেস্ট করব নাকি করব না এই ডিসিশনটা অন্য একটা প্রজেক্টের উপরে ডিপেন্ড করে বা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে, তখন সেটাকে আমরা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। ডেফিনেশনটা একটু দেখি। এখানে বলছে mutually exclusive project are the decision of taking the project or depends on some other project, which means if company take a project among some other it has to avoid the another project। অর্থাৎ এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। আমি যখন একটা প্রজেক্ট নেব অন্য প্রজেক্টটাকে বাদ দিয়ে, অন্য প্রজেক্টটা আমার জন্য হবে অপরচুনিটি কস্ট। ওকে, মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্টটা সাধারণত আমাদের বিজনেস ডিসিশনের ক্ষেত্রেই কাজ করে, কারণ যখন আমরা বিজনেস ডিসিশন নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা শুধু একটা অর্গানাইজেশন নিয়ে বা একটা প্রজেক্ট নিয়ে কাজ করি না, যে না আমার এখানে আছে আমি এটা নিয়েই কাজ করব। এটা কাজ করে যখন আমার কাছে 3টা বা 4টা প্রজেক্ট থাকবে, তার ভিতর থেকে আমি কোন প্রজেক্টটা ইউজ করব। এই জন্য আমরা যখন এই মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট নিয়ে কাজ করব তখন সেখানে ডিসিশনের ব্যাপারটা চলে আসে, যে আমি এখান থেকে কোন প্রজেক্টটা নিব, এখান থেকে আমি কোন প্রজেক্টটা নেব না। আমি কি তোমাদেরকে কথা ক্লিয়ার করতে পেরেছি? আশা করছি পেরেছি। ডেফিনেশনটা খুব ভালো করে পড়বা। যদি তোমাদের 1 মার্কের জন্য কোয়েশ্চেনটা আসে ডিরেক্টলি ডেফিনেশন দিয়ে দিবা, যদি 2 মার্কের জন্য আসে চেষ্টা করবা একটা ছোট্ট করে এক্সাম্পল দিতে, যেমন আমি তোমাদের